আছি 1 2 3 4 অ্যান্ড গো। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অর্থ প্রবাহ পত্রিকার নিয়মিত আয়োজন উন্নয়নের পথে অনুষ্ঠানটি দেখার জন্যে। আমাদের এই অনুষ্ঠানটি আপনারা ফেসবুক লাইভ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি দেখতে পাবেন। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক লাইভে কমেন্ট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলেও এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে বলে রাখি যে আজকে কোন প্রেক্ষাপটে আমরা এই অনুষ্ঠানটি করছি এবং আমরা এই প্রেক্ষাপটের সাথে মিলিয়ে আমরা আমাদের বিষয়টিও নির্ধারণ করেছি। আপনারা জানেন আমাদের আজকের যে পর্বটি এটা আমাদের ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভিসের আপনার চতুর্থ পর্ব। এর আগে আমরা 3টি পর্ব করেছি, আজকে আমাদের এটি হচ্ছে চতুর্থ পর্ব। আজকে আমাদের বিষয়টা একটু ডিফারেন্ট মোডে আমরা নিয়েছি, সেটি হচ্ছে আমরা কোভিড-19 অ্যান্ড ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভিসের সাথে আমরা এখন যুক্ত করেছি রিটেইল, এসএমই, এগ্রি এবং মাইক্রোফাইন্যান্স। আমরা জানি কোভিডের যে ইমপ্যাক্ট, এখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে ব্যাপক ভিত্তিক সম্প্রসারিত অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। এখানে কশার্স বা কৃপণের অর্থনীতির কোনো ঠাঁই নেই। এখন যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটি হচ্ছে আমাদেরকে দারিদ্র্য বিমোচন করতে হবে, বেকারত্ব দূরীকরণ করতে হবে। আপনারা জানেন সম্প্রতি বিআইডিএস যে জরিপটি করেছে, প্রায় 1,65,00,000 লোক এখন দারিদ্র্য সীমার নতুনভাবে তারা যুক্ত হয়েছেন। এই লোকগুলোকে আমরা কর্মসংস্থানমুখী অর্থনীতির মাধ্যমে কিভাবে এগিয়ে নিতে পারি, আমরা সেই বিষয়টিকে এখানে কিন্তু আপনারা নিয়ে এসেছেন। আরও যে বিষয়টি আমরা যুক্ত করেছি যে এই সার্ভিসটা দিতে গেলে এই কোভিডের এই সময়ে সেটা আমরা যদি দিতে যাই তাহলে আমাদেরকে কোন প্রক্রিয়া দেব? আমরা কি কাস্টমার এবং ব্রাঞ্চ নেটওয়ার্কের সাথে সার্ভিসটা দেব নাকি ডিজিটাল প্রক্রিয়া দেব? আমরা সেই বিষয়টি আমরা এই আজকের আলোচনার সাথে সংযুক্ত করেছি। তো আমরা পেয়ে গেছি আমাদের একজন আলোচক। আপনারা জানেন রাষ্ট্রায়ত্ত ব্যাংক জনতা ব্যাংকের বাংলাদেশের সর্ববৃহৎ একটি বাণিজ্যিক ব্যাংক, যে ব্যাংকটির গ্রামীণ পর্যায়ে শাখা রয়েছে এনজিওদের মতো। তো আমরা জামিন ভাইকে আমরা পেয়েছি, আমরা ওনাকে দিয়ে আজকে শুরু করব। সুপ্রিয় দর্শক, আমরা প্রথমে আমাদের আজকে 4 জন অতিথির সাথে আমরা পরিচিত হয়ে নিই। আমাদের সাথে আছেন শেখ মোহাম্মদ জামিনুর রহমান, তিনি জনতা ব্যাংকের জিএম এবং আইসিটি বিভাগের প্রধান। আমাদের সাথে যুক্ত আছেন জনাব মোহাম্মদ সাবু মুন্সি, তিনি ভাইস প্রেসিডেন্ট এবং রিটেল ব্যাংকিং এসএমই ব্যাংকিংয়ের প্রধান হিসেবে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের দায়িত্ব পালন করছেন। আমাদের সাথে রয়েছেন ফারমিনা হোসেন, তিনি ডিরেক্টর অপারেশন। আপনারা জানেন বুরু বাংলাদেশের সর্ববৃহৎ একটি মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন এবং এই প্রতিষ্ঠানটি আমাদের দেশের গ্রামীণ দারিদ্র্য বিমোচনে বড় ধরনের ভূমিকা রেখে আসছে। শুধুমাত্র মাইক্রোফাইন্যান্সের মধ্যে এই প্রতিষ্ঠানটির কার্যক্রম সীমাবদ্ধ নেই। আপনারা জানেন বিভিন্ন ধরনের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক অবকাঠামো উন্নয়ন, এর সাথে স্কিল ডেভেলপমেন্ট মাধ্যমে যে ক্ষুদ্র ঋণ প্রদান করা, এই বিষয়ে কিন্তু বুরু বাংলাদেশের ব্যাপক ভিত্তিক কার্যক্রম রয়েছে। আমরা আমাদের অতিথিদের কাছ থেকে আজকে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা শুনব। তবে প্রথমেই আমি যাচ্ছি জামিন ভাই, যদিও আমাদের সাথে যুক্ত হয়েছেন, ওনাকে দিয়ে আমাদের শুরু করার কথা, তো ওনাকে আমরা পেয়েছি, আমরা ওনাকে দিয়ে প্রথমে শুরু করছি। জামিন ভাই শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, শুনছি। জি, রতন ভাই। একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এখন। আপনার ডিজিটাল প্ল্যাটফর্ম, তারপরে হচ্ছে আপনার ডিজিটাল লেনদেন এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভিস, নট অনলি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভিস, অন্যান্য ব্যাংকিং সেবাও এখন ডিজিটাল প্ল্যাটফর্মে হতে হবে। এটা হচ্ছে সময়ের তাগিদ। তো এ বিষয়ে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। বাংলাদেশের ব্যাংকিং খাত এখন কোর ব্যাংকিং সলিউশন অ্যাপ্লাই করছে, আরটিজিএস অ্যাপ্লাই করছে, এবং আপনার ওভারঅল ডিজিটাল প্ল্যাটফর্মের সকল সুবিধাই কিন্তু আপনার ব্যাংকিং সেক্টরে রয়েছে। তো সেক্ষেত্রে আমি একটু জানতে চাচ্ছি, এই সময়ে কোভিড-19 সিচুয়েশনে গ্রাহকরা আপনার এই কতটুকু সেবা পাচ্ছে? এখন তো অনেকেই ব্রাঞ্চে আসতে পারছে না, ব্রাঞ্চ আউট অফ ব্রাঞ্চে তারা সেবাটা নিতে চাচ্ছে। সেক্ষেত্রে আমাদের অগ্রগতি কেমন? আমাদের অগ্রগতি বললে আসলে করোনা প্রত্যেকটা জিনিসই আসলে পজিটিভ নেগেটিভ দুটো আছে। করোনা আসাতে আমাদের যে প্রোগ্রেসটা পুরো ব্যাংকিং সেক্টর না শুধু বাংলাদেশেরই হয়েছে, যে এমন এক সময় ছিল যে এই সমস্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো জুমে মিটিং করবে বা কোনো ভার্চুয়াল মিটিং করবে, এতে কেউ রাজি ছিল না। এইভাবে সরাসরি না বসলে মিটিং হবে না। কিন্তু দেখা গেলো যে এই কোভিড এর ভিতরে সেই সেই সমস্ত ম্যানেজমেন্টই জোর করে, মানে দ্রুত গতিতে এই সমস্ত মিটিং আমাদের, মনে করেন বর্তমানে বোর্ড মিটিং, অডিট কমিটি, ইসি, এডিট কমিটি, স্ট্যান্ডিং কমিটি, ম্যানকম, বিভিন্ন ডিভিশনাল কনফারেন্স, ঈদের শুভেচ্ছা বিনিময়, আজকে গেল ইন্টারনাল অডিটরদের সাথে মিটিং, আমি এই মাত্র উঠলাম। ঠিক আছে, আগামী দিনে মনে হয় লিডারশিপের পরে চেয়ারম্যান স্যার বললো করতে ট্রেনিং, মানে যে এখন র্যান্ডাম সমস্ত ট্রেনিং গুলো এখন ভার্চুয়ালি, এখন সবাই কিন্তু অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় যে যদি কোভিড না আসতো এই অবস্থাও করতে মনে হয় আমাদের আরো মনে হয় যে 1 বছর সময় লেগে। ঠিক আছে, তা কোভিড আমাদের অনেক কিছু শিক্ষা দিচ্ছে। এই যে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই যে আগের থেকে যে ধ্যান ধারণাটুকু, যে স্ট্রাকচারাল ডিজাইনটা তৈরি ছিল, এটা কিন্তু আমাদের অগ্রগতি করতে অনেক সহায়তা করছে। কারণ হচ্ছে কি, জনতা ব্যাংক, আমি 99-তে বিআরসিতে জনতা ব্যাংকের ফার্স্ট সিনিয়র প্রোগ্রাম হিসেবে ব্যাংকিং সেক্টরে জয়েন করি। জয়েন করার পরের থেকেই দেখতেছিলাম যে আমাদের ব্যাংকগুলো সব লেজারে ব্যবসা করছে, জাস্ট লেজার বিজনেস। তারপরে এটাকে আস্তে 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 লিগেসি সফটওয়্যার, তারপরে 5টা লিগেসি সফটওয়্যার, 5টা, তার ভিতরে একটা নিজেদের তৈরি করা হলো। লিগেসি সফটওয়্যার দিয়ে করা মানে কোনোটা চার্টার্ড অ্যাকাউন্ট ঠিক নাই, কোনোটা ব্যাংকিং যে যেরকম খুশি, মানে যে জাস্ট ওরা অটোমেশন হয়নি, জাস্ট লিগে মানে লেজারে যে কাজটা হতো ঠিক সেই কিওয়ার্ড গুলো জাস্ট কম্পিউটারে টাইপ করে জাস্ট ডাটাবেজের মাধ্যমে সফটওয়্যার বের করে চালানো। তারপরে আমাদের 2-3 বার টেন্ডার হলো, টেন্ডার হয়ে সরকারি প্রতিষ্ঠান তো আমাদের 1 টাকা খরচ করতে গুলো আসলে সব পুরোপুরি নিয়ম কানুন মেনে করতে হয়। আমাদের ইন্টারন্যাশনাল ওপেন টেন্ডারের মাধ্যমে আমাদের সফটওয়্যার সিলেকশন হলো, কারণ আমাদের একটা সবাই আপনারা জানবেন যে আমাদের ব্যাংকটা কিন্তু আসলে লার্জ ব্যাংক। আমার কুতুবদিয়া পর্যন্ত শাখা আছে, সাউন্ডের প্রবলেম হয় একটু সমুদ্র কিন্তু। বাড়িতে যাইতে হয়। আমার ওই নোয়াখালী চরে এমন জায়গা আছে যে ওই চরে ওই ব্রাঞ্চ বন্ধ করে 8 কিলোমিটার এসে এমপ্লয়িরা মানে থাকতে পারে, তার ভিতরে থাকার কোনো জায়গা নেই, জাস্ট বিলির ভিতরে শাখা, এরকম জায়গাও শাখা আছে। এবং আমাদের কোনো শাখা লসে গেলে কিন্তু সেই শাখা আমরা বন্ধ করতে পারি না, শুধু এলাকার পাবলিকের কারণে, যে শাখা লসে যাচ্ছে তারপর আমাদের কোনো ব্যাংকিং ফ্যাসিলিটি। এই মুহূর্তে হাঁটি হাঁটি পাপা করে আস্তে আস্তে যতই আস্তে আস্তে এগোই, আমরা কিন্তু জনতা ব্যাংকের যে সফটওয়্যার ব্যবহার করতেছি এটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, ডাক্তার টেস্টে সমস্ত সাইডে র্যাঙ্কিং 1 নম্বর। যেমন হচ্ছে সুইজারল্যান্ড ভিত্তিক, যেমন হচ্ছে T20 সফটওয়্যার। এবং এই মুহূর্তে আমার জনতা ব্যাংকের 911টি শাখায় ফুল ফ্লেজ অনলাইন, এখন কমপ্লিটলি অনলাইন। আমাদের এই যে বিএফএস চালু হয়েছে, এটার সাথে অটো ইন্টারফেস করা আছে। সরাসরি আমার শাখা যদি বন্ধও থাকে, পার্টি অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট ডেবিট করে দেবে, ডেবিট ক্রেডিট অটো। না, ব্যস্ত থেকে আমরা তেমন একটা জামিন ভাই, আমি একটু আপনাকে কোশ্চেন করছি। সেটা হচ্ছে আপনারা টেমিনাস T20 সফটওয়্যার ইউজ করছেন এবং আপনাদের এখন আপনার সব শাখাই কিন্তু আপনার অনলাইনে চলে এসেছে। সমস্ত শাখা পুরো ব্যাংকে। জি, তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে কোভিড-19 সিচুয়েশনে গ্রাহকরা কি সেই সুবিধাটা নিতে পারছে? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ জামিন ভাই, শোনা যাচ্ছে?
হ্যাঁ গ্রাহকদের আমাদের এখনো এমএফএস এ যেতে পারিনি। এমএফএস নিয়ে আমাদের ভিতরে অনেক জটিলতা ছিল। নীতিগত অনুমোদন হয়েছে, তারপরে বাংলাদেশ ব্যাংকের থেকে বললো যে এজেন্ট ব্যাংকিং এবং মোবাইল এমএফএস দুটো নিয়ে, তখন বাংলাদেশ ব্যাংক আবার ইতিমধ্যে একটা বার দিতে, যে বারটা দিয়ে অসুবিধা হচ্ছে যে আহ, আলাদা সাবসিডি কোম্পানি ছাড়া এমএফএস চালু করা যাবে। ঠিক আছে, এখন তখন স্বভাবত প্রশ্ন উঠতেছে যে এখন যে এটা এখন আমাদের আছে বাংলাদেশে, যে রকেট বিকাশ, রকেট, নগদ, যে তিন চারজন এমএফএস মার্কেটটা কিন্তু লিমিটেড, একবারে এক্সপ্যান্ড যতটুকু করছে এরপরে কিন্তু আর বেশি একটা এক্সপ্যান্ড করে না। কারণ যে বিকাশ ব্যবহার করে সে বিকাশই ব্যবহার করে, যে রকেট ব্যবহার করে সে রকেটই ব্যবহার করে। এবং বাংলাদেশে কিন্তু বিরাট একটা মানে যারা ব্যবহারকারী তাদের ভিতরে মনে হয় আমার মনে হয় 80% এখানে ঢুকে গেছে। এবং তারপরও ছোট ছোট এমএফএস কতগুলো চালু আছে। অর্থাৎ এমএফএস এবং ব্যাংকিং দুটো কিন্তু সম্পূর্ণরূপে আলাদা। এমএফএস এর যে টাকাটা লেনদেন হয়, এই লেনদেনের টাকাটা কিন্তু কোনো না কোনো ব্যাংকেই সেটা থাকে, এটা থাকে শুধু ভার্চুয়াল টাকা, আর কিচ্ছু না। আচ্ছা হ্যাঁ জামিন ভাই, আপনাদের ডিজিটাল প্ল্যাটফর্মে ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভিস এটা প্রমোট করার সুযোগ আছে কি, বা আপনারা করছেন কি? হ্যাঁ আছে কি, অলরেডি আমরা বিকাশের সাথে এখন অল টাইপ বিজনেসের জন্য আমরা এগ্রিমেন্ট, আমাদের মৌ কন্ট্রাক্ট হয়ে গেছে, ছয়টা শুরু হয়েছে অলরেডি। টেকনিক্যাল লোক বসে আমাদের সমস্ত কিছু করা হচ্ছে। আমাদের নিজস্ব ওয়ালেট জনতা ইজি জনতা, এটাও আমার কমপ্লিট। আমাদের সিবিএসও কমপ্লিট। আমার ভেরিয়াস যে জায়গাটায় ছিল সবথেকে বড় ভেরিয়াস, যে আমাদের এই T24 সফটওয়্যারের কোনো এপিআই আমাদের কিনা ছিল না ওই টেন্ডার। ঠিক আছে, জি কোনো কোনো টেন্ডার এপিআই কিনা ছিল না। একটি এপিআই কিনে না থাকাতে টেকনোলজির সফটওয়্যারের একটা এপিআই এর দাম অনেক। তখন আমরা নিজেরাই সিদ্ধান্ত নেই, বাংলাদেশে একমাত্র ডেমোনেশন সফটওয়্যার জনতা ব্যাংকে চলে যে জায়গা কোনো লোকাল ভ্যান্ডারে কোনো ডিপেন্ডেন্সি নাই, আমরা শুধু রয়্যালটিতে আমরা চালাই। এবং তার পুরোটা যে কাস্টমাইজ হচ্ছে পুরোটাই কিন্তু আমাদের ছেলেরাই করছে, জনতা ব্যাংকের এমপ্লয়িরা করছে। ঠিক আছে হোসেন ভাই, জি আমার মনে আপনারা হয় আপনারা স্কিল আমি স্কিল আমি একটু আরেকটা রিকোয়েস্ট পাঠাইছি, ওই রিকোয়েস্টটা একটু অ্যাকসেপ্ট করেন। আমি তো ল্যাপটপে দিচ্ছি, কারণ এই ফোনে দিচ্ছি তো, ওটা ওই কল এসেছে, আচ্ছা অ্যাকসেপ্ট করে দিন, আমি ওইটা অ্যাকসেপ্ট দিচ্ছি। তা আ- এই যে এমএফএস, আমাদের এমএফএস এবং আমার ই ওয়ালেট, এবং আমরা পর্যায়ক্রমে, তাহলে আমি এই যে একটু ওইটাতে কানেক্ট করি। আচ্ছা 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 তাহলে আমরা এখন একটু, হ্যাঁ জামিন ভাই, হ্যালো হ্যালো জামিন ভাই, হ্যালো। আচ্ছা ঠিক আছে, আমরা এখন একটু অন্যদিকে যাচ্ছি। আমরা এখন একটু ডিফারেন্ট আলোচনায় যাব, কারণ আমরা জানি আইটি প্ল্যাটফর্ম ছাড়া আপনার ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভিসটা দেয়া খুব কঠিন। তো আমরা যার কারণে প্রথমে জামিন ভাইকে দিয়ে আমরা শুরু করেছি যে জনতার ব্যাংকের ওভারঅল যে ডিজিটালাইজ কার্যক্রমটা সেটা কতটুকু কাস্টমার পর্যায়ে বেনিফিট, কাস্টমাররা বেনিফিট পাচ্ছে, মানে আমাদের আমরা সেই জিনিসটা একটু জানতে চেয়েছিলাম যে আপনাদের এই সেটা হচ্ছে যে আমাদের, হ্যাঁ মানে আমাদের টোটাল ব্যাংকের সিবিএসটা হয়ে গেছে। এখন আমাদের নিজস্ব এপিআই, আমাদের নিজেদের ই ওয়ালেট প্রস্তুত আছে, সেটা আমরা 1 থেকে 1.5 মাসের ভিতরে চালু করব। আমাদের বিকাশের সাথে চুক্তি আছে, বিকাশের অ্যাপ থেকেও আমার সিবিএস এ ঢোকানো যাবে, সমস্ত অপারেশন করা যাবে। ইভেন কি আমাদের পরবর্তী পদক্ষেপ রকেট এবং নগদ প্রত্যেকের সাথেই আমাদের, মানে আমরা নিজস্ব কোনো এমএফএস এ যাব না, কিন্তু বাংলাদেশের যে প্রতিষ্ঠিত 3টে এমএফএস এর সাথেই জনতা ব্যাংকের এমএফএস এর পার্টনার হিসেবে কার্যকরী থাকবে। এইটাই আমাদের উদ্দেশ্য। আচ্ছা আচ্ছা আর এরপরে আমরা মোবাইল ল্যাব ব্যাংকিং আপনি ব্যবসা করব। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে জামিন ভাই, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এখন যাব জনাব সাবু মুন্সি, আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি, আমি যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইবো সেটা হচ্ছে, আপনি জানেন এখন যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আপনার যে আত্মকর্মসংস্থানমূলক অর্থনীতি আমাদের খুবই প্রয়োজন। যে অর্থনীতির মাধ্যমে উদ্যোক্তা নিজের কর্মসংস্থানের পাশাপাশি
আরও কয়েকজনের কর্মসংস্থান সৃষ্টি করে যে বদ্ধ ইকোনমিকে আপনার গতিশীল করবে। সেক্ষেত্রে আমরা জানি রিটেল ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, এগ্রি ব্যাংকিং এবং মাইক্রো ফাইন্যান্স এর কোনো বিকল্প নেই বর্তমান সময়ের প্রেক্ষাপটে। তো সেক্ষেত্রে আপনি তো দীর্ঘদিন এসএমই ফাইন্যান্সের সাথে যুক্ত ছিলেন, এখনও আছেন এবং ধারাবাহিকভাবে আছেন। তো আমি একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ওভারঅল যে বাংলাদেশের এসএমই পোর্টফোলিও এবং রিটেল পোর্টফোলিও ব্যাংকিং খাতে রয়েছে এবং আপনার ব্যাংকে রয়েছে, এর মাধ্যমে কি আমরা অর্থনীতির যে এখন অবস্থা, যেটা বদ্ধ একটা ইকোনমি চলছে না, এটা কি আমরা কি গতিশীল করতে পারবো? আপনার কি মনে হয়? ধন্যবাদ জসিম ভাই আপনার সুন্দর কোশ্চেনের জন্য এবং যুগোপযোগী বা এই সময়ের খুব লাক্সই প্রশ্ন করার জন্য। কারণ আপনি জানেন যে অলরেডি কোভিড-19 বা করোনার এই আঘাতে আমাদের জীবন ও জীবিকা দুইটাই হুমকির সম্মুখীন। একদিকে যেমন জীবন আমাদের কাছে সবচাইতে মূল্যবান এবং প্রিয়, অনুরূপভাবে এই জীবনকে আপনি জীবিকা ছাড়া কল্পনা করাটাও আবার মুশকিল। জীবিকা ছাড়া জীবন চালানো মুশকিল। তো এই জীবিকার জন্য আপনি যে কোশ্চেনটা করলেন, এই জীবিকাকে নিয়ে আমাদের তথা বাংলাদেশ সরকারের বিভিন্ন ধরনের প্রচেষ্টা অব্যাহত আছে এবং এই করোনা কালীন আপনারা হয়তো জেনে থাকবেন যে অলরেডি গভর্নমেন্ট প্রায় 1,03,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রোডাক্টে বিভিন্ন খাতে তারা প্রস্তাব রেখেছে, যার বড় একটা অংশ বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ইমপ্লিমেন্ট হবে। আপনি নিশ্চয়ই জানেন যে অলরেডি আমাদের দেশে এসএমই যে খাত, এই এসএমই খাতে প্রায় 2,19,000 কোটি টাকার একটা পোর্টফোলিও আইডি লোন বিতরণ করা আছে এবং গত বছর আমরা প্রায় 1.5 লক্ষ কোটি টাকার উপরে লোন এই খাতে ডিসবার্স করেছি 2019। কিন্তু দুর্ভাগ্য, আমরা 2020-এর মার্চ পর্যন্ত আমাদের ব্যাংক বলেন বা ব্যাংকিং ইন্ডাস্ট্রি বলেন সুন্দরভাবে এসএমই খাতে আমাদের যে সমস্ত টার্গেট বা যে সমস্ত কার্যক্রম পরিচালনা করার কথা সেগুলো সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিল। বাট এই কোভিডের জন্য আমরা একটু আপাতত দমে গেছি, কিন্তু এই দমে যাওয়াটা থেমে থাকা নয়, হয়তো নিউ নর্মাল ভাবে আমরা চলব। তো সেই ক্ষেত্রে আমাদের টোটাল ইন্ডাস্ট্রিতে এসএমইর যে টার্গেট, সেই টার্গেট হয়তো বা অ্যাচিভ হবে না, কিন্তু অলরেডি আপনি দেখতেছেন যে গভর্নমেন্ট বলেন বা জনগণ বলেন সকলে জীবিকার জন্য, জীবন এবং জীবিকা দুইটাকেই প্যারালালি চালানোর জন্য তারা ব্যবসা বাণিজ্য বলেন, চাকরি বাকরি বলেন, জীবনযাপন বলেন, সেভাবে তারা ব্যবস্থা নিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের ইবিএলও ব্যাংকিং ইন্ডাস্ট্রির মধ্যে আপনি জানেন যে ইবিএল তার কর্মযজ্ঞের মাধ্যমে তার বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস প্রোভাইডিং এর মাধ্যমে একটা স্বতন্ত্র অবস্থান সৃষ্টি করেছে, যেখানে আমরা ইতিমধ্যে প্রায় 50,000 ক্লায়েন্টকে 10,000 কোটি টাকার মতো এসএমই লোন ইতিমধ্যে বিতরণ করেছি, যেখানে বাংলাদেশ ব্যাংকের ডেফিনিশন অনুযায়ী কটেজ আছে, মাইক্রো আছে, স্মল আছে, মিডিয়াম সেগমেন্টও আছে এবং এর মাধ্যমে বিশাল একটা এমপ্লয়মেন্টও জেনারেট হয়েছে। আপনি জানেন যে কিছুদিন আগেও আমাদের দেশের একটা স্বনামধন্য পত্রিকায় এসএমইর যে বিষয়বস্তুগুলো বেরিয়ে আসছে, আপনি জানেন সেখানে প্রায় 1 কোটি লোক এই এসএমই খাতের সঙ্গে ডিরেক্টলি কর্মসংস্থানে জড়িত এবং আমাদের দেশের জিডিপি প্রায় 25% আসে কিন্তু এই এসএমই খাত থেকে। এবং এই এসএমইর প্রতি বছরে প্রায় 40,000 কোটি টাকার টার্নওভার এখানে হয়ে থাকে, 6,000 কোটি টাকার বেতন দিয়ে থাকে এই এসএমই খাত থেকে। এই এসএমই খাতে আমাদের প্রায় 13 লক্ষের উপরে রেজিস্টার্ড প্রতিষ্ঠান রয়েছে, যেখানে আমরা বলবো যে আমরা যারা ব্যাংকার
বা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে বা এনবিএফআই তে চাকরি করছি, তাদের জন্য এখনো অনেক কিছু করণীয় আছে, যেখানে মাত্র 38% এই এসএমই 13 লক্ষ প্রতিষ্ঠানের 38% প্রতিষ্ঠান ব্যাংকেবল আছে। সুতরাং বাকি 62% প্রতিষ্ঠানকে কিন্তু এখনো ব্যাংকেবল করার সুযোগ রয়েছে। সুতরাং সেই দিক থেকে ইবিএল বলেন বা ব্যাংকিং ইন্ডাস্ট্রি বলেন সেভাবে কাজ চালিয়ে যাচ্ছে। আর এই কোভিডে বাংলাদেশ ব্যাংকের গাইডেন্সে যে এসএমই খাতে প্রায় 20,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, সেই 20,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজের একটা অংশ ইবিএলও এগ্রিমেন্ট সাইন করেছে এবং সেইভাবে ইবিএলও তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অলরেডি জীবনযাত্রা কিছুটা স্বাভাবিক হয়ে আসছে, যদিও আমাদের প্রতিদিনকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে ব্রিফিং থাকে সেই ব্রিফিং এ যদিও আমাদের গতকালকে এই হয়তো হাইয়েস্ট মৃত্যুর পরিমাণ ছিল, বাট আমাদের যে কার্যক্রম, এই কার্যক্রমের আওতায় আমরা অলরেডি স্টিমুলাস ফান্ড যেটা বলেন বা স্টিমুলাস প্যাকেজ যেটা বলেন গভর্নমেন্ট বা বাংলাদেশ ব্যাংক ঘোষণা করেছে, সেই ঘোষণার আন্ডারে আমরা অলরেডি ফাইল সোর্সিং শুরু করেছি এবং সেটা অ্যাপ্রুভালের পথে আছে। বেশ কিছু ফাইল অতি শীঘ্রই হয়তো আমরা সেই লোকগুলো বিতরণ করব এবং গভর্নমেন্টে চলে যাব। এবং এছাড়াও আরো অন্যান্য যে সমস্ত আমাদের, আপনি জেনে থাকবেন হয়তো, আমাদের প্রায় নিড বেস প্রায় 15টা লোন প্রোডাক্ট আছে এই এসএমই খাতে, যেগুলো ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে তাদের প্রয়োজন ভিত্তিতে আমরা এই প্রোডাক্টগুলো চালু করেছি বিভিন্ন সময়ে এই গত প্রায় 14-15 বছরের ভিত্তিতে। সুতরাং এই প্রোডাক্টগুলোর মাধ্যমে আমরা আমাদের এই যে সিএমএসএমই খাত আছে, এই সিএমএসএমই খাতের সমস্ত ব্যবসায়ীদেরকে সাপোর্ট ইবিএল থেকে বড় একটা পোর্শনকে দেওয়ার ব্যবস্থা চালু রেখেছে। এবং শুধু তাই নয়, আমরা আমাদের ওমেন এন্টারপ্রেনার যারা আছেন সেই ওমেন এন্টারপ্রেনারদের জন্য আমরা বিশেষ ব্যবস্থা রেখেছি, যেখানে ধরেন লোয়ার ইন্টারেস্ট রেট বলেন, কুইক সার্ভিস বা কুইক মাধ্যমে তাদের লোন প্রপোজালগুলো অ্যাপ্রুভালের কথা বলেন, মর্টগেজ ফ্রি লোনের কথা বলেন, এই সমস্ত আমাদের ইবিএল থেকে চালু রেখেছি। সুতরাং আমরা আশা করছি যে গভর্নমেন্টের যে 20,000 কোটি টাকার প্রণোদনা, এই প্রণোদনার প্যাকেজটা যদি কার্যক্রম সমস্ত ব্যাংক জোরদার ভাবে হয়তো কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে এবং এই শুরু হলে জীবন এবং জীবিকা আশা করা যায় যে হয়তো সুন্দরভাবে না হলেও একটা পর্যায়ে যে আমরা উঠতে পারবো। যদিও বাংলাদেশ যেভাবে জি আপনি প্রথমে যেটা বলতেছিলেন যে উন্নয়নের পথে, সেই উন্নয়নের পথে যদিও আমাদের এই পর্যায়ে একটু বাধা এসেছে, বাট এটাকে আমরা ওভারকাম করতে পারবো ইনশাআল্লাহ। জি জি। তো আমি একটু আরেকটা বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে আপনাদের যে ব্রাঞ্চ নেটওয়ার্ক বা আপনাদের যে অনলাইন ব্যাংকিং কার্যক্রম বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এজেন্ট আউটলেট সব মিলিয়ে যে আপনারা কাজটা করছেন, তারপরও আমরা দেখেছি একেবারে প্রান্তিক উদ্যোক্তাদের কাছে কিন্তু এনজিওরাই আছে, এমএফআই আছেন, এবং তারাই কিন্তু অর্থনীতির সহজ পাঠটা কিন্তু তারা শেখাচ্ছে এবং উদ্যোক্তা হওয়ার যে স্বপ্ন সেটা তারা পূরণ করছেন। তো সেক্ষেত্রে আমরা দেখেছি এমএফআইয়ের কাছে কিন্তু এখন আপনার 3 থেকে 3.5 কোটি কিন্তু উদ্যোক্তা আপনার প্রমোট হয়ে আছে এবং পাইপলাইনে কিন্তু আরও নতুন উদ্যোক্তা আসবে, এবং যারা এখন মার্জিনালাইজ হয়ে গেছে, অর্থনীতি থেকে যারা বিচ্ছিন্ন হয়ে গেছে আপনার এই কোভিডের কারণে, তারাও কিন্তু এমএফআই এর কাছে যাবে, কারণ আপনারা তো মর্গেজ ছাড়া তাদের ক্রেডিট দেবেন না। তো সেক্ষেত্রে এমএফআই এর সাথে আপনাদের কোনো ক্রেডিট লিঙ্কেজ আছে কি? জি, ধন্যবাদ জসিম ভাই। এখানে দুইটা বিষয় আমি আপনার সঙ্গে উল্লেখ করতে চাই। আপনি সুন্দরভাবে বলেছেন যে এসএমই খাতে বিশেষ করে লোন দিতে গেলে বড় একটা বাধা আমাদের দেশে, বিশেষ করে আমাদের দেশে বা ডেভেলপিং কান্ট্রিগুলোতে হয়ে থাকে মর্টগেজ। আপনি জেনে খুশি হবেন বা আপনার মাধ্যমে আমি দর্শক বা শ্রোতাদেরকে জানাতে চাই, ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ইবিএলই কেবলমাত্র একমাত্র প্রতিষ্ঠান যেখানে 2 কোটি টাকা পর্যন্ত মর্টগেজ ফ্রি লোন দেওয়া হয়ে থাকে। একমাত্র ইবিএল যারা 2 কোটি টাকা পর্যন্ত মর্টগেজ ফ্রি লোন দিয়ে থাকে। সুতরাং যাদেরকে আপনি এসএমইদেরকে যদি প্রমোট করতে চান, তাহলে সেই প্রমোশনের প্রথম ধাক্কা বা প্রথম দিকটা চিন্তা করতে হবে আপনাকে এই মর্টগেজ ফ্রি লোন। ইবিএল সেই ক্ষেত্রে ক্যাশ ফ্লো বেসড লেন্ডিং এ বিশ্বাস করে এবং সেইভাবে মর্টগেজ ফ্রি লোন দিচ্ছে।
এবং এছাড়া এসএমই কে যদি আপনি বুস্ট আপ করতে চান, তাহলে আরো দুইটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। আমরা এসএমই ফাউন্ডেশন বলেন, বিডব্লিউসিসিআই বলেন, সিডব্লিউসিসিআই বলেন, এবং বিভিন্ন ধরনের যে উদ্যোক্তাদের অ্যাসোসিয়েশন আছে তাদের সঙ্গে কাজ করে এবং উদ্যোক্তাদেরকে ডিরেক্টলি সাপোর্ট বা লোন ফ্যাসিলিটিস দিয়ে, যেটা আমাদের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে বলছি যে আপনি যদি দুইটা ফ্যাসিলিটিস তাদেরকে দিতে পারেন, এক হচ্ছে টাইমলি, তাদের যখন লোনের প্রয়োজন সেই সময়টাতে, অর্থাৎ ধরেন সে আজকে যদি লোনের জন্য অ্যাপ্লাই করে এবং 10 জুলাই হয়তো তার লোনটা প্রয়োজন, আপনি যদি 10 জুলাইয়ের মধ্যে তাকে সাপোর্টটা দিতে পারেন তাহলে সে বেনিফিটেড হবে। 2 নম্বরে হচ্ছে কথার কথা, সে হয়তো 20 লক্ষ টাকার জন্য অ্যাপ্লাই করেছে, আপনি যদি 20 লক্ষ টাকার সাপোর্টই তাকে দিতে পারেন তাহলে সে বেনিফিটেড হবে, তার প্ল্যান অনুযায়ী সে কাজটা করতে পারবে। অতএব আপনি যদি টাইমলি এবং এডুকেট ফান্ড দিয়ে যদি সাপোর্টটা দিতে পারেন তাহলে সে উপকৃত হবে এবং তার টাকাটা কাজে খাটাতে পারবে। এবার আসি আপনার প্রশ্নের দ্বিতীয় পার্ট, যেটা আমাদের ইবিএল এ প্রায় 85টা ব্রাঞ্চ আছে, একাধিক সংখ্যক এজেন্ট ব্যাংকিং আছে। আমাদের ইবিএল এ আপনি জানেন যে ইবিএল স্কাই ব্যাংকিং আমাদের একটা অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, যে প্ল্যাটফর্ম ইউজ করে আমাদের প্রায় 3 লক্ষ 4 লক্ষ যে গ্রাহক আছে তারা ব্যাংকে বা ব্রাঞ্চে না এসেই তার কার্যক্রম সারতে পারে। আপনি যদি ব্যাংকের কাজগুলোকে বড় দাগে ভাগ করেন, ব্যাংকের কাজ তো প্রধানত 3টা, একটা হচ্ছে ডিপোজিট কালেকশন, একটা হচ্ছে লোন প্রদান, আর একটা হচ্ছে ফান্ড ট্রান্সফার। সুতরাং এই যে ডিপোজিটের ব্যাপার এবং ফান্ড ট্রান্সফারের ব্যাপার, এই দুইটা কাজই কিন্তু সে ব্রাঞ্চে না এসে তার কার্যক্রমটা সারতে পারে। এবার আসেন লোনের ব্যাপারে। লোনের ব্যাপারে আমাদের যে সমস্ত প্ল্যাটফর্ম আছে সেই সমস্ত প্ল্যাটফর্ম আমি এই মুহূর্তে বলছি না যে টোটালি অনলাইন ভিত্তিক আমরা সাপোর্টটা দিব বা দিতে পারছি, কারণ এখানে আপনি জানেন যে বেশ কিছু ডকুমেন্টস লাগে এবং সেই ডকুমেন্টস গুলো অ্যানালিসিসের বিষয় থাকে এবং অ্যানালিসিসের মাধ্যমে আমরা লিমিটটা সেট করে থাকি। সুতরাং সেটা ফুললি অটোমেটেড না হলেও বেশ ম্যাক্সিমামটাই অটোমেটেড, যেখানে ক্লায়েন্ট তার ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে বলেন অথবা আমাদের নিজস্ব যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের মাধ্যমে বলেন, এসএমই ওয়েব পোর্টাল, সেই ওয়েব পোর্টালে তার নিজস্ব ব্যবসার ইনফরমেশন গুলো পোস্টিং দেওয়ার মাধ্যমে আমরা তাদেরকে প্রয়োজনীয় সাপোর্ট গুলো দিতে পারি। সুতরাং এই কোভিড এর মধ্যে আমাদের যে সমস্ত নেটওয়ার্ক গুলো আছে, ব্রাঞ্চ বলেন, এজেন্ট ব্যাংকিং বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম বলেন, এই প্ল্যাটফর্ম গুলো ইউজিং এর মাধ্যমে ক্লায়েন্টের যে বেসিক নিড, যে ফান্ড ট্রান্সফার অথবা ডিপোজিট দেওয়া অথবা লোনের জন্য অ্যাপ্লাই করা, সেই বিষয়গুলো আমরা আমাদের মোটামুটি ভাবে ইন্ডাস্ট্রিতে বেশ জোরে সোরে চালিয়ে যাচ্ছি। এমএফআই লিংকেজ করছেন সাবু ভাই আপনারা? অবশ্যই এমএফআই লিংকেজ আপনি জানবেন যে ইবিএল এ প্রায় 17টা এনজিও, বড় মাপের এনজিও যারা, তাদের সঙ্গে আমাদের এই মুহূর্তে প্রায় 1100 কোটি টাকার উপরে আমাদের লোন দেওয়া আছে। আপনি জেনে খুশি হবেন যে এই এমএফআই লিংকেজের মাধ্যমে আমরা 2টা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। একটা হচ্ছে এগ্রি লোন, যেটাও আমি দেখি। সুতরাং আমাদের গত বছরে বাংলাদেশ ব্যাংক থেকে প্রায় 354 কোটি টাকার টার্গেট ছিল, তার এগেইনস্ট কোটি টাকা এই এগ্রিকালচারে এমএফআই এর মাধ্যমে। জি জি, আমাদের 17টা যে এমএফআই এর মাধ্যমে কার্যক্রম বা লোন দেওয়া আছে, সেই এমএফআই এর মাধ্যমে প্রায় 510 কোটি টাকা এগ্রিকালচারে আমরা লোন দিয়েছি। আচ্ছা, মানে এগ্রি লোনটা আপনারা দিচ্ছেন, এগ্রি লোনটা আপনারা এমএফআই লিংকেজ করছেন। ঠিক আছে, আমি এখন এই আপনার কাছ থেকে আমরা একটু যাব, পাচ্ছেন? জি জি, হঠাৎ করে কল এন্ড হয়ে গিয়েছিল। জি জি, প্লিজ। ওকে ওকে, নো প্রবলেম। হ্যাঁ ফারমিনা আপা শুনেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি প্লিজ। আমি এখন একটু ফারমিনা আপার সাথে আলোচনা করব। সেটা হচ্ছে, আপনি জানেন এখন কোভিড কিন্তু আপনার প্রভিড হয়ে গেছে 20, এটা হচ্ছে আপনার এখন এটা প্রভার্টি ডিজিজ 20-তে আপনার পরিণত হয়েছে এবং এই দায়িত্বটা কিন্তু গুরু দায়িত্ব কিন্তু আপনাদের উপরে, এমএফআই এর উপরে কিন্তু চলে এসেছে। যে লোকগুলো আপনার এই ঢাকা শহর থেকে গ্রামে ফিরে গেছে, এরা কিন্তু এমএফআই এর সাহায্য ছাড়া কিন্তু আপনার উঠতে পারবে না। তো সেক্ষেত্রে দারিদ্র্য বিমোচনে এমএফআই কিন্তু শুরু থেকেই কাজ করে আসছে, এখন কিন্তু আবার দায়িত্ব বেড়ে গেছে।
তো এখন আপনারা কি Definitely. ধরনের উদ্যোগ নিয়েছেন এবং আপনারা কি ধরনের কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা গ্রহণ করেছেন? Right. জি। Thank you. Thank you for your question. আসসালামু আলাইকুম প্যানেলিস্টদেরকে। আমি যেটা বলতে চাচ্ছি যে ওভারঅল ডেফিনেটলি সেক্টরের জন্য আমাদের আগের দুজন স্পিকারই বললেন যে আমাদের প্রধানমন্ত্রীর যেই প্রণোদনা প্যাকেজটি দেওয়া হচ্ছে, সেই এগ্রিকালচারাল বলেন বা এসএমই বলেন, যেটা কিনা ব্যাংকের থ্রুতে দেওয়া হচ্ছে, ডেফিনেটলি আমরাও সেটা ব্যাংকের থ্রুতেও পাবো, কিছু পাবো কমার্শিয়াল ব্যাংক থেকে, বাট আমরা ডিরেক্টলি যেটা বাংলাদেশ ব্যাংক থেকে পাচ্ছি 3,000 কোটি টাকা, যেটা এগ্রিকালচার লোনের পিছে এখন এই কোভিড এর কারণে প্রধানমন্ত্রী যেটা অ্যানাউন্স করেছেন, ওই টাকাটা কিন্তু আমরা পাওয়ার মানে পেয়ে যাব খুব শীঘ্রই। এবং সেই টাকাটা আমরা এক্স্যাক্টলি কিভাবে প্রত্যেকটি মানুষের কাছে প্রত্যেকটি জেলায় পৌঁছাতে পারি, সেটা নিয়ে অলরেডি একটা এক্সটেন্সিভ ওয়ার্ক করেছি। আমরা চেষ্টা করছি যে কোনো জেলা যেন এই বাংলাদেশে আনটাচ না থাকে এই প্রণোদনা প্যাকেজ থেকে। সো ফার্স্ট অফ অল আমরা চেষ্টা করছি ওই টাকাটা যেন প্রত্যেকটা জেলায় যায়, 3,000 কোটি টাকার যেই অংশটাই আমরা পাবো না কেন। তারপর এট দ্য সেম টাইম এই আগামী 2-3-4 মাসের মধ্যে পুরো বাংলাদেশের যে প্ল্যান আছে, প্রায় 2,000 কোটি টাকা ঋণ বিতরণ আমরা করব। সেটা উইথ দ্য হেল্প অফ ডিফারেন্ট সোর্সেস অফ ফান্ডস, আমাদের নিজেদের ইকুইটি, আর আমাদের তো অবশ্যই অলরেডি এক্সিস্টিং প্রায় 4,000 কোটি টাকার লোন ব্যাংকিং ইন্ডাস্ট্রি থেকেই আছে। তো সেটাও ডেফিনেটলি আছে। অ্যান্ড এট দ্য সেম টাইম আমরা আশা করছি যে এই যে কামিং ইয়ার 2021 এই বছরের মধ্যে আমরা কিন্তু ব্যাংকগুলোর কাছ থেকে পুরো সেক্টর হয়তো প্রায় 28,000 কোটি টাকার মতো কৃষি ঋণ বিতরণ করার জন্য টাকাও পাবো। সেটা যে অ্যামাউন্টে ডিভাইড হোক না কেন। এট দ্য সেম টাইম জাইকা ফান্ডেরও আমাদের টাকা আছে, যেটা আমরা একদম প্রান্তিক কৃষকদের কাছে টাকা পৌঁছে দিই। সেটা অনেকদিন ধরেই আমরা করছি, মানে প্রি কোভিড এর অনেক বছর আগে থেকে আমরা সেটা প্রায় ডিসকাউন্টেড একটা ইন্টারেস্ট রেটে দিয়ে আসছি। এখন তো ইনফ্যাক্ট যে টাকাটা আমরা বাংলাদেশ ব্যাংক থেকে পাচ্ছি, সেটা তো 1% সুদে পাবো। এটা কৃষকদের কাছে কিন্তু 4% সুদে পৌঁছাচ্ছে। মানে আমরা কিন্তু মানে এখানে কোনো আমাদের যে বেসিক কার্যক্রম, যেটা এমআরএ এর আন্ডার রেগুলেটেড, যেটা আমরা 24% করে আসছি, সেটাতে কিন্তু করছি না। So obviously this is to help the situation. এখানে definitely কোনো মার্জিন থাকবে না ফর দি অর্গানাইজেশন টু সাস্টেইন। কিন্তু আমরা এটাকে এইভাবে দেখে নিচ্ছি যে এই আমাদেরই যে সদস্য যারা কিনা আমাদেরকে এখন পর্যন্ত আমাদের যে 6,000 কোটি টাকার একটা পোর্টফোলিও আছে, যেটা কিনা রানিং বলতে গেলেই না, যেটা কিনা একদম স্টপ হয়ে গিয়েছে, সেটাকেই কিন্তু আবার চালাতে সাহায্য করবে। যে এই টাকাটাই আমরা এখন মানে এই সিস্টেমে আমরা আমাদের মানুষজনকে দিতে পারবো, আমাদের এক্সিস্টিং কাস্টমারদেরকে হেল্প করতে পারবো। সেটা ছোট ব্যবসা হোক, বড় ব্যবসা হোক, কৃষি ঋণ হোক, যে ধরনের ঋণ হোক না কেন। ইনফ্যাক্ট আমরা রিফাইন্যান্সিং করার চেষ্টা করছি, যে কারো হয়তো ব্যবসা খুব ভালো চলছিল, বাট জাস্ট কোভিড এর কারণে এসে একটা স্টপ একদম থেমে গেছে, তাদেরকেও আমরা চেষ্টা করছি যে তার ঋণ বাকি থাকলেও আমরা তাকে একটু রিফাইন্যান্স করার। এমএফআই দের মধ্যে স্পেশালি বুড়ো বাংলাদেশে কিন্তু এই প্র্যাকটিসটা নেই, বিকজ আমরা ফাইন্যান্সিয়াল ক্রাইমটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কখনোই রিফাইন্যান্সিং প্র্যাকটিস কখনো করিনি। বাট উইথ দ্য টাইম অ্যান্ড ইটস নেসেসিটি আমরা যেটা বুঝতে পারলাম যে না, এখনই এক্স্যাক্টলি এটা আমাদের করতে হবে। আমাদের যে ক্লায়েন্টরা একদমই অসহায় হয়ে পড়ে আছে, তাদেরকে আমরা তাদের এক্সিস্টিং লোন থাকার উপরেও এই যে ডিসকাউন্টেড রেটে যে টাকাটা আসছে, যারা ডিজার্ভিং, যাদের কাছে এই টাকাটা দিলেই তারা ইউটিলাইজ করতে পারবে, তাদেরকে কিন্তু আমরা এই টাকাটা দিব। বাট যেটা চেষ্টা করা হচ্ছে ডেফিনেটলি এই কন্টামিনেশন, কোভিড কন্টামিনেশনকে ইনট্যাক্ট রেখে কিভাবে করতে পারি ডিজিটালি, সেটা পিছনে একটু আমরা ডেফিনেটলি জোর দিচ্ছি। এই ডিজিটাল বিষয়টা নিয়ে আই এম শিওর আপনার কোয়েশ্চেন আছে, তো তখন আমি ইন ডিটেলস বলবো। বাট ইয়েস, কারেন্টলি এট দিস মোমেন্ট বিআইডিএস এর যে তথ্য আপনি আগেও শেয়ার করেছেন, যে প্রায় 1.65 crore মানুষজন দারিদ্র্যের দিকে চলে যাচ্ছে। তো I also agree with you যে এমএফআই এই যে বড় একটা সেক্টর, প্রায় 3.5 কোটি বা 4 কোটি গ্রাহক যেটাই বলে না কেন, এই গ্রাহককে যদি আমরা তাদের চাকাটা যদি আবার ঘোরাতে সাহায্য করি, ডেফিনেটলি উই উইল আগের পজিশনে তো আর ফিরে যেতে পারবো না, বাট পভার্টি যেটা আপনি বলছেন যে বিশাল একটা ডিজাস্টার দেখতে পাচ্ছি আমরা,
আই এম শিওর উই ক্যান ড্যামেজ কন্ট্রোলটা আমরা করতে পারবো, সেখানে একটু হলেও ড্যামেজ কন্ট্রোল করতে পারবো। এন্ড ইয়েস, এমএফআই উইল হ্যাভ আ গ্রেটার রোল ইন ইট। ইয়েস। জি, আপনারা তো আপনার যারা এমএসএমই বাংলাদেশ ব্যাংকের যে ডেফিনিশন, এর সাথে সমন্বয় জি। করে আমরা দেখেছি আপনারা স্মল, মিডিয়াম এই ধরনের এন্টারপ্রাইজ এবং বিজনেসেও আপনারা ঋণ দিচ্ছেন। এমনকি আমি আমার অভিজ্ঞতা যেটা দেখেছি, আপনারা অনেক কনজিউমার আইটেম কেনার জন্য আপনারা ঋণ প্রদান করে থাকেন। অর্থাৎ ডিমান্ড বেসড ইকোনমিকে ধরার জন্য আপনাদের যথেষ্ট আপনার কর্মসূচি আছে। তো এগুলো এখন কিভাবে আপনারা অ্যাপ্লাই করছেন? কারণ এখন তো তো মানুষের ডিমান্ডটা ক্রিয়েট করতে হবে। রাইট। জি, তো ওটাই আমরা দেখার চেষ্টা করছি যে কোনো বেসিক জিনিসের কিন্তু ডিমান্ড কমেনি, রাইট? ইউ উইল নিড ফুড, আপনার খেতে হবেই ডেফিনেটলি। এন্ড এট দ্য সেম টাইম এই কোভিড এর মধ্যে কিন্তু কিছু কিছু ব্যবসা নতুন জেগে উঠেছে। অনেকেই কিন্তু তার এক্সিস্টিং বিজনেস রেখে যেই জিনিসগুলো এখন বেশি পপুলার বা যেই জিনিসগুলো এখন বেশি বিক্রি হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু বিক্রি করছে। তো আমরা এইভাবে টার্গেটেড সাপ্লায়ারদের কিন্তু ডেফিনেটলি লোন দেওয়ার চেষ্টা করছি। বাট এট দ্য সেম টাইম উই ফিল যে ডিমান্ডটা কিভাবে ক্রিয়েট করবো এক্স্যাক্টলি সেটা নিয়ে কাজ করছি না। ডিমান্ডটা উই ক্যান নট ক্রিয়েট, বাট আমরা যেটা চেষ্টা করছি যে আমরা অনবরত আমাদের প্রত্যেকটি সদস্যের সাথে এভরি ওয়ান অফ আর এমএসএমই, এসএমই, কটেজ ইন্ডাস্ট্রি যেটা বলেন না কেন, তাদের প্রত্যেকের সাথে আমরা মার্চের 10 তারিখ থেকে, যেদিন থেকে নাকি আমরা অফিস খুলেছি, সেদিন থেকেই আমরা তাদের সাথে টাচে আছি। এন্ড আল্লাহর রহমতে মোরলেস আমরা ভালো করছি। অলরেডি ঋণ যাচ্ছে, অল্প করে ইনস্টলমেন্ট আসছে, যেটা কিনা আই থিঙ্ক ইজ ডিমান্ড না থাকলে এন্ড সাপ্লাই না থাকলে, কনজিউমার যদি কনজাম্পশন না থাকতো, ডেফিনেটলি এটা হতো না। সো দিস ইজ অলরেডি অন গোয়িং। বাট আপনি যেটা বললেন যে প্রোডাক্ট, ইয়েস, উই ডু নট অনলি, আমরা পার্টিকুলারলি কয়েকটা সেক্টরেই কাজ করছি না। উই ট্রাই এন্ড যেখানে ডিমান্ড বেশি, ইনফ্যাক্ট ধরেন ফর এক্সাম্পল আমাদের সাভার এলাকাতে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে ভাড়াটিয়া ভাড়া দেয়, এরকম বাড়িওয়ালা অনেক আছে। তো আমরা কিন্তু এই সেক্টরটাকেও যখন দরকার পড়েছে টাচ করেছি। আবার আমরা দেখেছি যে হঠাৎ করে যখন আমাদের গভর্নমেন্টের যে একটা গোল, ডিজিটাল বাংলাদেশের একটা গোল শুরু হলো, তখন দেখেছি প্রায় প্রত্যেকটা ফ্যামিলি থেকে কিন্তু একটা ডিজিটালি অ্যাডভান্সড হওয়ার, ডিজিটালি এনগালফ করার একটা ক্রেভিং ছিল। তো তখন আমরা আমাদের আইসিটি প্রোডাক্টের উপরে যে লোন সেটা ইন্ট্রোডিউস করেছি। তারপর স্মার্টফোন নিয়ে যখন বেশি ডিমান্ড বেড়ে গেল, আমরা স্মার্টফোন নিয়েও একটা ডিসকাউন্টেড প্রোডাক্ট ইন্ট্রোডিউস করেছি, যেটা কিনা ইনস্টলমেন্ট দিয়ে তারা নিতে পারে। তো অবভিয়াসলি উই হ্যাভ ট্রাইড প্রত্যেকটা টাইমে যে ডিমান্ড ড্রিভেন প্রোডাক্ট গুলার পিছনে ইনভেস্ট করার। অলসো এই ডিমান্ডটা ডেফিনেটলি আসে হচ্ছে আমাদের যে ক্লায়েন্ট বেসিসটা ওখান থেকে, বিকজ আমাদের ক্লায়েন্ট তো আপনারা জানেন যে ইটস মোর রুরাল, সেমাই রুরাল এলাকা থেকে। আরবান তো অবভিয়াসলি আছে, আমরা ঢাকাতেও কাজ করি। আমরা কিন্তু আমাদের অনেক সদস্য ব্যাংকিং ইন্ডাস্ট্রিও আছে। তো আমরা কিন্তু প্রত্যেক সেক্টরে মোরলেস কাজ করছি। এন্ড আপনি যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে সবকিছুই এগুলা যাই দিচ্ছি আমরা, যে ঋণটা আজকে প্রপোজ করা হচ্ছে 2-3 দিনের মধ্যে টাকা দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু সবগুলাই কোলাট্রাল ছাড়া, কোনো ধরনের কিন্তু মর্গেজ নিচ্ছি না। সো ইয়েস, মানে উই আর ট্রাইং টু স্টে as active as possible with seeing the demand in the market. জি, জি, ফারমিনা আপা, আপনি যে কথাটা বলছিলেন যে ডিজিটালাইজড যে প্ল্যাটফর্মের কথা, তো আমরা যেটা দেখেছি এখন ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভিসটা আপনার যদি ডিজিটালাইজড হয়, তাহলে কিন্তু আপনার সাধারণ মানুষের কাছে আপনার টাকাটা ইজিলি পৌঁছতে পারে এবং এটা কিন্তু আপনাদের জন্য খুব প্রফিটেবল হতে পারে, কারণ আপনার রিকভারিটাও আপনার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে হতে পারে। অর্থাৎ আমরা আপনার মাইক্রো ফাইন্যান্সে আমরা যদি আপনার ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভিসটা ইন্ট্রোডিউস করি আপনাদের ব্রাঞ্চ নেটওয়ার্কের সাথে, এটিএম, সিডিএম, পজ, মোবাইল, মানে ওভারঅল ডিভাইস বেসড ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন আমরা যদি করতে পারি, তাহলে ইকোনমি কিন্তু অনেক বেশি রান করবে। এবং আপনারা জানেন বিকাশ শুধু কিন্তু আপনার মানি ট্রান্সফার করছে, ক্রেডিট লিমিট নেই। তো আপনারা যদি সেখানে ক্রেডিট লিমিটটাও দিতে পারেন একজন প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাকে, এবং বিভিন্ন ব্যাংকের থেকে আপনারা ক্রেডিট লিঙ্কেজ করে সেই ঋণটা আপনারা রিকভার করতে পারেন, তাহলে আমার মনে হয় একটা বড় ধরনের পরিবর্তন হতে পারে। আপনি কি মনে করেন? জি, আই থিঙ্ক এই কথাটা বা এই টপিকটা itself is a big conversation. আমি কিছুদিন আগে একটা লাইভ সেশনে ছিলাম, সামহাউ শুধু এই টপিকে থাকা খুব ডিফিকাল্ট।
and there are so many prospects and aspects যে এটা নিয়ে আসলে কথা বলাটা অনেক বিশাল একটা সময় মানে একটা সিচুয়েশন দাঁড়াবে। বাট আমি যদি একটু বলি যে প্রথমত এই সেক্টরের পুরো একটা ইকোসিস্টেম ডেফিনেটলি দরকার, বাট ইকোসিস্টেম তো আর এমনি তৈরি হবে না, সবার মিলেই ডেফিনেটলি তৈরি করতে হবে। তো সেই কারণেই ব্যুরো বাংলাদেশ অনেক বছর ধরেই আমরা চেষ্টা করেছি যে আমাদের প্রত্যেকটা অর্গানাইজেশনাল ডেটা এবং আমাদের যে গ্রাহকদের যে ডেটা আছে সেটাকে আমরা অটোমেট করেছি। এবং অটোমেটেড করে যেটা করেছি যে আমাদের তো সেক্টরের কোনো সিআইবি নেই, যেটা আপনি বললেন যে বিভিন্ন ব্যাংকের সাথে লিঙ্কেজ করে আমরা যে লোন গুলো দিতে পারি। লোন দেওয়াটা কিন্তু ইজি, বাট রিকভারি করা কিন্তু সবচেয়ে বেশি ডিফিকাল্ট কাজ, যেখানে এমএফআই রা বড় রোল প্লে করে বিকজ আমরা ডোর টু ডোর গিয়ে কালেকশন করতে পারি। বাট অবভিয়াসলি যদি এটা ইজি হতো, আমরা যদি তাদেরকে পড়তে পারতাম, একটা যদি সিআইবি থাকতো তাহলে ডেফিনেটলি বেটার হতো। ফাইনালি লাস্ট ইয়ার আমাদের এমআরএ, আমাদের রেগুলেটর একটা সিআইবির কাজ হাত নিয়েছে, এন্ড অলমোস্ট অনেক ভালোই মানে এগিয়ে গিয়েছিলাম আমরা, বাট দেন এগেন কোভিড এর কারণে একটু স্টপ হয়ে গেছে। তো ডিজিটালি যদি বলেন জাস্ট ক্লায়েন্টের ক্ষেত্রে মোরলেস কিন্তু অ্যাটলিস্ট ব্যুরো বাংলাদেশ রেডি, যে তাদের ডেটা রেডি কিনা বা তারা ট্রানজাকশন ডিজিটালি করতে রেডি কিনা ব্যুরো বাংলাদেশ রেডি। বাট এখন যদি আপনি ক্লায়েন্ট প্রসপেক্টে আসেন, অবভিয়াসলি প্রত্যেকটা ক্লায়েন্টের আমাদের তো অলমোস্ট 98% হচ্ছে ফিমেল ক্লায়েন্টস। তো এই ফিমেল ক্লায়েন্টস দের মধ্যে আমরা জানি যে সবার কাছেই কিন্তু একটা টেলিফোন থাকে না, তারা তাদের ছেলের বা হাজবেন্ডের টেলিফোন ইউজ করে কিন্তু বিভিন্ন সময় কথা বলে আর যেটাই করে। তো ট্রানজাকশন যখন আমরা করতে যাব, যেটা কিনা আমরা 2018 বিকাশের সাথে একসাথে হয়ে একটা ইউনিক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি পুরো এমএফআই সেক্টরের জন্য, সেটার থ্রুতে আমরা অলরেডি ট্রানজাকশন শুরু করেছি 806টা ব্রাঞ্চে। আমাদের আছে 1100 ব্রাঞ্চের মধ্যে আমরা 806টা ব্রাঞ্চ থেকে অলরেডি গত 1.5 বছর ধরে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস করছি, ট্রানজাকশন হচ্ছে, এন্ড দ্য নাম্বার অফ ট্রানজাকশনস আর মানে 17 লাখের মতো, মানে 17 লাখটি ট্রানজাকশন আমাদের ইতিমধ্যে অলরেডি হয়েছে। তো আমরা যে চেষ্টা করছি না অথবা এই ট্রেনে উঠে যাই নাই তা না, উঠেছি, বাট আপনি যেটা বলছেন যে ইটস গোইং টু হেল্প দি অর্গানাইজেশন ইন মেনি ভেরিয়াস ওয়েজ। হ্যাঁ, অবভিয়াসলি কস্ট কাটিং হবে, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন হলে দেয়ার আর মানে বেনিফিটস এর তো ওশান, মানে শেষ নাই। কিন্তু তখনই হবে যখন কিনা আমার ক্লায়েন্টকে আমি যদি ডিজিটালি টাকা ডিসবার্স করি, তার যদি সেই টাকাটা ডিজিটালি ইউজ করা যেতে পারে, তখনই কিন্তু তার বেনিফিট হবে। আদারওয়াইজ কি হবে, তার কিন্তু ক্যাশ আউট করতে হবে, ক্যাশ আউট করতে গিয়ে একটা চার্জ দিতে হবে, যেটা কিনা আবার আমাদের রেগুলেটর আপাতত অ্যালাউ করছে না। কারণ যখন সে 1% চার্জ দিচ্ছে, ওটা কিন্তু তার সার্ভিস চার্জ হিসাবেই যুক্ত হচ্ছে। তো এটা নিয়ে আমাদের রেগুলেটরদেরও একটু অবজেকশন আছে, যে কারণে আমরা ডিজিটালি ডিসবার্সমেন্ট করতে পারছি না। সো আমরা যেটা চেষ্টা করছি যে এজেন্ট ব্যাংকিং এর থ্রুতেও কাজ করার জন্য ব্যাংক এশিয়ার সাথে আমরা অলরেডি there is a process going on. আমাদের প্ল্যান, there is also a process going on with Dutch Bangla Bank. ইন্টারঅপারেটিবিলিটি যদি থাকতো, যেটা প্রথমেই জনতা ব্যাংকের উনি বলেছেন যে কেউ রকেট ইউজ করছেন, কেউ বিকাশ ইউজ করছেন, কেউ হয়তো ইউ ক্যাশ ইউজ করছেন, এম ক্যাশ ইউজ করছেন। এই প্রত্যেকটা গ্রাহকই আছে, কিন্তু তারা কিন্তু শুধু টাকা পাঠানো এবং রিসিভ করাতেই আছে। তারপরে কি হচ্ছে, ইউটিলাইজেশন কিন্তু ডিজিটালি হচ্ছে না। আমি যদি মুদির দোকানে গিয়ে বিকাশ দিয়ে কেনাকাটা করতে পারতাম, তাহলে হয়তো বেনিফিট হতো, তাহলে আমার সব গ্রাহকরা বলতো যে আমাকে বিকাশেই টাকা দেন। কিন্তু আমার গ্রাহককে এখনো বুঝাতে হচ্ছে, এনকারেজ করতে হচ্ছে যে যেন তারা ডিজিটালি টাকা পয়সা লেনদেন করার চেষ্টা করে। তো ফিনান্সিয়াল ইনক্লুশন ইজ ডেফিনেটলি the only answer I believe for the future. আমরা সেই জার্নিতে আগাচ্ছি। আমি বলতে পারবো না এক্স্যাক্টলি কত পার্সেন্ট অ্যাচিভ করতে পেরেছি। I would say very less because the journey is long. I would say 10% to achieve করতে পেরেছি কিনা I doubt, but we are on it. আমাদের সবকিছু আল্লাহর রহমতে, কালেকশনও আমাদের ডিজিটালি হচ্ছে। প্রত্যেকটা কর্মী ট্যাবলেটের থ্রুতে কালেকশন করছে, এবং এই ট্যাবলেট গুলো এমন ভাবে টেকনিক্যালি দেওয়া আছে যাতে তাদের কোনো ডেটা, আমাদের কোনো গ্রাহকের ডেটা যেন লিকেজ না হয়, কোনো আনঅথরাইজড ইউজ না হয়। সো আমরা ডেটা প্রোটেকশন নিয়েও চিন্তা করেছি, যেহেতু ডিজিটালি আমরা আগাচ্ছি। তো চেষ্টা করছি আমরা নিজেরা শিখে যতটুকু করা যায় আর কি। জি পারমিনা আপা, আমি আবার আসবো আপনার কাছে। তো এখন আমরা একটু জামিন ভাইয়ের কাছে যাব। আপনি যেটা বললেন, ডিজিটালাইজড হতে গেলে আপনার ডিজিটালাইজেশনের একটা
প্রয়োজন রয়েছে, নিরাপত্তা আপনার প্রয়োজন রয়েছে। আপনি যত বেশি ডিজিটালাইজড হবেন তত বেশি আপনাকে সিকিউর ট্রানজ্যাকশান আপনাকে করতে হবে। তো ট্রানজ্যাকশানগুলো যদি সিকিউর করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে আইটি নিরাপত্তাটার উপর অনেক বেশি গুরুত্ব দিতে হবে। এবং আপনার এখানে আমরা একজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছেন যে ব্লক চেইন আপনার সিকিউরিটির জন্য কতটুকু উপযুক্ত বলে আপনি মনে করছেন? জামিন ভাই, ব্লকচেন সিকিউরিটি তো মাস্ট। ফাইনালি আমাদের ব্লকচেনে আসতে হবে এবং তেমন আছে যে আমাদের যে সফটওয়্যারটা ব্যবহার করি এর ডেটাগুলো বেসিক্যালি ব্লকচেন টেকনোলজিতেই থাকে। বেসিক্যালি এই সফটওয়্যারটা টেকনোলজিতে একবারে ব্লকচেন হিসেবেই থাকে। এখন ডিজিটাল বাংলাদেশ ডিজিটালটা বাংলাদেশ করতে গেলে আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর যেভাবে এগোচ্ছে, এই এতদিন আমরা জানছি এই এক্স একটা ব্যাংক, ওয়াই একটা ব্যাংক, জেড একটা ব্যাংক, একটা এমএফএস, রকেট, বিকাশ, রকেট আসলে ইন্টার অপারেটিভ হয়েছে, প্রত্যেকের সাথে কানেক্টেড। দেখেন আলটিমেটলি কিন্তু আরটিজিএস এ কি হয়েছে, যে একটা কাস্টমার যদি একটা ব্যাংকে যায়, একটা শাখায় যায়, তার জন্য কিন্তু সমস্ত ব্যাংকের সমস্ত দ্বার খোলা, সে ইনস্ট্যান্টলি যে কোনো জায়গায় টাকা পাঠাতে পারছে। এখন প্রত্যেকটা ব্যাংক এমএফএস না করে এখন করতেছে এমএফএস এর ব্যবসা হচ্ছে এক আর ব্যাংক ব্যবসা হচ্ছে এক। আমরা বড় ব্যাংক, আমরা কত দূর পর্যন্ত যেতে পারবো, আমরা কত রুটে যেতে পারবো। আমরা এজেন্ট ব্যাংকিংটা অচিরেই আমাদের এজেন্ট ব্যাংকিং চালু করতে হবে, মোবাইল অ্যাপ চালু করতে হবে, ই ওয়ালেট চালু করতে হবে, প্রত্যেকটা জিনিস একই ক্ষেত্রে। এই যে আপনি ভিতরে ফার্স্টে যে কথাটা বললেন সিকিউরিটি, এই সিকিউরিটির কারণেই আমি সিকিউরিটি ইনস্ট্রুমেন্টটা আমার হাতে নাই দ্বিধায় আমি এই জিনিসগুলো এখনো ইমপ্লিমেন্টেশন আমার আরো 2 মাস সময় লাগবে। এই জিনিসগুলো চলে আসলে ঠিক আমরা প্রতিনিয়ত সরকারি ব্যাংকগুলো জিএমআইসিটিরা একত্রে বসি, ওই প্রত্যেকের একই সমস্যা যে আমাদের এখন পর্যন্ত সিকিউরিটিটাই সবচেয়ে বড় থ্রেট। সিকিউরিটি নিয়ে যদি এগোতে যাই, কারণ আপনি 100 তলা একটা বিল্ডিং করবেন, তার তখন কিন্তু যদি 100 তলা যদি করলেন তাহলে কিন্তু মাটির তলে পাইলিং করতে হবে আগে 100, 150, 200 ফিট, ঠিক আছে? এই পাইলিং যদি ঠিক না হয়, যদি ফাউন্ডেশন যদি ঠিক না হয়, উপরে তালা কিন্তু কোনোদিন ঠিক হবে না। তা সরকারি ব্যাংকগুলোর এই ফাউন্ডেশন ঠিক করতে একটা লং পিরিয়ড কিন্তু আমাদের চলে গেছে, এবং ফাউন্ডেশন আমাদের ভিত্তি এভরিথিং কিন্তু কমপ্লিট এবং বিল্ডিং এর স্ট্রাকচারও কমপ্লিট। এখন কিন্তু সরকারি ব্যাংকগুলো সব একত্রে হচ্ছে, এখন সবকটা ব্যাংকই কিন্তু একই রেটে এগোচ্ছে। এখন ঠিক আমরা প্রতিনিয়তই কিন্তু এই যে সাইবার থ্রেট, সাইবার সিকিউরিটি, এইটা নিয়ে কিন্তু প্রতিনিয়ত কাজ করছি, প্রতিনিয়ত। এবং আমাদের অনেক প্রোডাক্ট এখন পর্যন্ত আমরা মার্কেটে ছাড়িনি বিকজ এই সাইবার সিকিউরিটি, অর্থাৎ সাইবার সিকিউরিটিটা কনফার্ম না করে, নিশ্চিত না করে কোনো প্রোডাক্টই, কারণ আমরা এখন পর্যন্ত অনলাইন চালাচ্ছি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, যেটাকে বলে ভিপিএন, মানে এর ভিতরে আর কেউ ঢুকতে পারবে না। আমার যখনই আমি মোবাইল অ্যাপস, ইন্টারনেট ব্যাংকিং, ই ওয়ালেট এদের সাথে যাব, বা সরাসরি আমি কোনো বাইরের কোনো কোম্পানির সাথে রেমিটেন্স কালেকশনের জন্য যাব, তার সাথে কিন্তু আমি ওপেন ইন্টারনেটে চলে যাব। আমি এজেন্ট ব্যাংকিং চালু করবো, এজেন্ট ব্যাংকিং যদিও ভিপিএন এ চলে, কিন্তু এইগুলো করতে গেলে তখন কি হবে, যে আমার ব্যাংকারের টেরিটরির বাইরে কিন্তু আমার সার্ভিস পৌঁছাইতে হবে। কারণ এখন কোভিড আমাদের একটা শিক্ষা দিচ্ছে যে মানুষ ওই এক জায়গায় সে ব্যাংকের থেকে টাকা তুলবে, শুধু এটিএম থেকে টাকা তুলবে, এইভাবে চলবে না। এখন প্রত্যেকের জন্য এখন এমএফএস ব্যাংকের থেকে আলাদা না, ব্যাংক এমএফএস কে আলাদা না, ওই যে ম্যাডাম বললেন এমএফআই ওরা ব্যাংকের থেকে আলাদা না, প্রত্যেকে যে সাউভাই বললো, আসলে প্রত্যেকেই জন্য। এর আগে আমাদের দেখা গেছে কি যে একটা বিল্ডিং এ 5টা 3টে ব্যাংকের শাখা, দরকার নাই এত শাখা। অলরেডি বাংলাদেশ ব্যাংক ডিক্লেয়ার করছে যে আপনারা শাখা আর চালু করেন না, এখন এজেন্ট ব্যাংকিং এ যান, ঠিক আছে? এজেন্ট না গেলে আপনি কত শাখা খুলবেন? একটা শাখা কিন্তু কন্ট্রোল করতে গেলে কিন্তু অনেক কস্ট ইনভলভমেন্টের বিষয় আছে, কিন্তু এজেন্ট কন্ট্রোল করা কিন্তু এটা না। এজেন্ট কন্ট্রোল করতে টেকনোলজি সাউন্ড হইতে হয়, ওই যে সেই সাইবার সিকিউরিটি, সাইবার থ্রেট, এইটাকে কন্ট্রোল করতে পারলে যদি আমি সারা বাংলাদেশের যে সমস্ত জায়গায় যদি আমি এজেন্ট দিতে পারি, এই যে তখন মানুষ এমএফএস ও থাকবে। আবার এই যে ম্যাডাম যে কথাটা বললো যে বিকাশ দিয়ে আমি কেনাকাটা করতে পারতেছি না, আমার সামনে গতকালকে আমি অফিসে একটা জিনিস দেখলাম, সত্যি কথা কি যে একজনের এক রিলেটিভ এক ডাক্তারের কাছে গেছে, পথে যে হঠাৎ করে অসুস্থ গেছে, ডাক্তারের কাছে গেছে, তার কাছে 1200 টাকা মতন ভিজিট হয়েছে, তার পকেটে আছে 500 টাকা। সে বাইরে বলতেছে ওই ডাক্তারের কাছে, তো ডাক্তার সাহেব বলতেছে যে আপনি আমার এই বিকাশ অ্যাকাউন্টে 1200 টাকা পাঠাচ্ছেন। দেখেন উন্নতি কিন্তু আস্তে আস্তে হচ্ছে যে না তা না, ঠিক আছে? আস্তে আস্তে কিন্তু হচ্ছে। এবং ইন্টার অপারেটিভ, সবাই যে কথাটা বললো, ইন্টার অপারেটিভ না হইলে আসলে আমরা
কোনো জায়গায় এগোতে পারবো না। এখন যদি প্রত্যেকে যদি ইন্ডিপেন্ডেন্টলি একই কাজ করতে চাই তাহলে কিন্তু হবে না। যে কাজটা করে ফেলছে সেই কাজটা আরেকজনে শেয়ার করুক, কারণ শেয়ারিং মোডে গেলে তখন প্রত্যেকে যদি আমরা একের থেকে গুণা শুরু করি, এখন ব্যাংকও যদি এমএফএস এর ব্যবসা করতে যায়, এমএফএস যদি ব্যাংকের ব্যবসা করতে যায় তাহলে তো হবে না। এমএফআই এই যে ম্যাডাম যে তারা যে কাজটা করতে পারবে আমরা ব্যাংক সেই কাজটা করতে পারবো না, তারা আমাদের কাজটা করতে পারবো না, আমরা তাদের কাজটা করতে পারবো না। অতএব এই যে দুটো প্রপার মানে কোলাবোরেশনে আসতে হবে। যেমন ম্যাডাম কিন্তু বলে গেছে যে আমাদের ফান্ডিং আমাদের ব্যাংকের থেকে আসবে, কিন্তু আমরা কিন্তু রুট লেভেল পর্যন্ত দিতে পারি, কিন্তু দিয়ে আমরা বিশেষ করে কৃষি লোন দিয়েই আমরা আদায় করতে সক্ষম হই না। সত্য কথা কি যে আমার অনেক ব্রাঞ্চ ম্যানেজার অনেক ব্যাংকের সরকারি ব্যাংকের আছে যে সে প্রেসারে পড়ে কৃষি লোন দিছে, ওই কৃষকই চেনে না, আর ওই কৃষকও মনে করে নেছে যে ফিসবিল্লাহ সরকারি টাকা পাইছে এটা মনে আর দেওয়া লাগবে না। ঠিক আছে, অর্থাৎ সব এই সরকারি ব্যাংক বলেন, প্রাইভেট ব্যাংক বলেন, বিদেশি ব্যাংক বলেন, এমএফআই বলেন, এমএফএস বলেন, সবাই মিলেই ডিজিটাল বাংলাদেশের না। এই ক্ষেত্রে যে ওই যে ফার্মিনা আপা ওনারা তো পাস করে ফেলছেন কৃষি ঋণ দিয়ে, রাইট? ঠিক আছে, তো ওনাদের পাশের যে ফলাফল, হ্যাঁ বুরু বা অন্যান্য এমএফআই যারা আছে তারা কিন্তু এগ্রিকালচার ফাইন্যান্সিং এ পায়োনিয়ার। তো সেক্ষেত্রে ব্যাংক তো ওই লিঙ্কেজ ফাইন্যান্সটা করে এমএফআই এর মাধ্যমেই ফাইন্যান্স করলে যথেষ্ট, এনাফ। আমার মতে এই যে কৃষি লোন গুলো সমস্ত ওনাদের ছাড়িয়ে দেওয়া উচিত, যারা ডোর টু ডোর যে যার মতন সক্ষমতা রাখে। কারণ আমাদের মতন সরকারি ব্যাংক কৃষি লোন দিয়ে জীবনেও কোনদিন সাকসেসফুলি মনিটর এবং আদায় করতে পারবেন, এটা যে বেরিয়ার। যারা পারবে তাদের কাছে দেয়, ব্যাংকের আমাদের সরকারি ব্যাংকের মাধ্যমেই যাক, সমস্যা নাই। কি বলবো, দেশ যদি ডেভেলপ করতে হয়, যদি ফাইন্যান্সিয়াল সেক্টর ডেভেলপ করতে হয় প্রত্যেকের জন্য। কারণ আমি যদি চাই যে আমার যে জুতাটা কালি করবো, মুসিরে পয়সা দেবো না, নিজেই কালি করে দেবো, ঠিক আছে, আমি 60টা কাটবো, হলা দর্জিরে পয়সা দেবো না, নিজেই 60টা কাটবো, হবে নাকি? ওই প্রত্যেকটা আমার দর্জিরও কাছে যেতে হবে, মাছ বাজারে যে মাছ কেটে আনতে হবে, ওই যে ধান চাউল বানাচ্ছে সে তার কাছে চাউল কিনে আনতে হবে, যে জুতো কালি করতে তার কাছে জুতো, অর্থাৎ একজন আর একজনের কাছে যেতে হবে, ইন্টার অপারেটিভ। এখানে কেউ কারোর প্রতিদ্বন্দ্বী না, এবং সবাই যদি আমরা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি যে যদি প্রত্যেকে কাজটা করতে চাই। দেখেন আমাদের বাংলাদেশে এখন কৃষি লোন কৃষক, বাংলাদেশ আমরা কৃষি প্রধান দেশ, কৃষি লোনটা একটা বড় ফ্যাক্টর। এবং আমার মনে হয় যে আমরা জনতা ব্যাংক একবার এই যে আইলা এবং সিডারের পরে আমরা লোন দিয়েছিলাম স্যাম্পল বেসিস, ঠিক আছে, বিনা ইন্টারেস্টে। আমি আশ্চর্য হয়ে গেলাম, 100% লোন রিকভার হয়েছে। যে টাকা দেওয়া হয়েছে আমরা কোনো ইন্টারেস্ট ধরিনি, টোটাল টাকাই তারা দিয়ে গেছে। এবং ওখানে আমি প্র্যাকটিক্যালি দেখেছি জনগণের একটা বক্তব্য যে আমরা নেব, এটাই আমাদের দরকার। কিন্তু প্রায়ই আমরা কৃষি লোন, এই যে আমি হেড অফিসে যখন বাইরে যাই, বিভিন্ন ব্রাঞ্চে যাই, তখন দেখি আমার কৃষক জানেই না যে ওই জনতা ব্যাংকেও জানে না ওই কৃষকের কাছে আমি টাকা পাবো, ওই টাকা দিচ্ছে তো পিছু নিয়ে খাই ফেলাইছে। এরপরে টাকাটা কি হয়েছে, গেছে মিডিয়া তার কাছ থেকে আবার কিছু টাকা নিয়ে নিয়েছে, তার কাছে কত টাকা লোন সে পায়, তার নামে কত টাকা লোন দেখানো হচ্ছে, আর সে কত টাকা অ্যাভেল করছে সে নিজেই জানে না। আমাদের এই এমএফএস, এমএফআই ব্যাংক সবাই মিলে, বাংলাদেশ ব্যাংক সবাই মিলে যদি একটা পজিশনে যাই যে আমার কৃষকের হাতে টাকা পৌঁছায় দিয়ে আসতে হবে, সেটা ইলেকট্রনিক্স মানি বা ফিজিক্যাল মানি হিসাবে, আর সে যে টাকা পাবে সেই টাকাই সে খরচ করবে, এবং সে জানবে যে আমি এত টাকা লোন, এবং তার কাছ থেকে আমাদের প্রয়োজনে গিয়ে, যেহেতু আমাদের কৃষি প্রধান দেশ, কৃষি আমাদের মূল খাত তার, এবং আমরা আজও দেখেন টিকে আছি যে বাংলাদেশ এখন চ্যালেঞ্জ করতে পারে যে আমরা বাইরের থেকে খাদ্য ইম্পোর্ট না করেও কিন্তু আমরা বেঁচে থাকতে পারি, কিন্তু অনেক ফার্স্ট ওয়ার্ল্ডের অনেক দেশ কিন্তু তারা কিন্তু এটা পারে না। ঠিক আছে, একটা শক্তি কিন্তু আমাদের আছে, তা যে শক্তিটা আমাদের কৃষক, সেই কৃষকের কাছে যদি আমরা ডোর টু ডোর যাই, এতে তো লজ্জার কিছু নাই। এবং আমাদের প্রত্যেকেরই একটাই উদ্দেশ্য হওয়া উচিত, সরকারি ব্যাংক বলেন, প্রাইভেট ব্যাংক বলেন, এমএফআই বলেন, এমএফএস বলেন, কোনো মিডিয়া থাকবে না, সরাসরি যে উৎপাদনকারী তার কাছেই আমার ইনভেস্ট করতে হবে, তার কাছ থেকে আদায় করতে হবে। এই জিনিস করতে গেলে প্রত্যেকটা লেভেলে ডিজিটাল ছোঁয়া লাগতে হবে, এবং কমপ্লিট ডিজিটাল। ওই আগে আমরা যে ডিজিটাল দেখেছি যে ইন্টারনেট ব্যাংকিং থেকে একটু কাজ করা যাচ্ছে, এটিএম থেকে টাকা, হ্যাঁ সমস্ত অপশন থাকবে, কোনো অপশনই বাদ যাবে না। ডিজিটাল ব্যাংকিং এর আওতায় কিন্তু সবগুলো পড়ে। তা এই সবগুলো নিয়েই কিন্তু আমার টোটাল ওই বাংলাদেশ ব্যাংকের থেকে টাকাটা সমস্ত জায়গায় হয়ে ঘুরে, এবং ওই ডোর টু ডোর কৃষকের কাছে যাবে টাকাটা, কোনো ভায়া মিডিয়া কেউ টাকা
অযাচিতভাবে নিতে পারবে না। সে টাকাটা নিবে, সেই ইনকাম করবে, সে আবার তার কাছ থেকে টাকাটা আমাদের নিয়ে আসতে হবে। যদি আমরা কৃষককে এবং রুট লেভেল, ওই যে আপু বলে যে ম্যাডাম বলে যে এসএমই খাত, ঠিক জাস্ট লাইক এসএমই খাত থেকে এরকম করতে হবে, আমাকে দিতে হবে এবং তার কাছ থেকে নিয়ে নিতে আসতে হবে। হবে। জি জি, জামিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই জন্য আপনি দরকার জি হচ্ছে আমার এবং সবাই ইন্টার অপারেটিভ হিসাবে আমাদের কাজ করতে হবে এবং সবকিছুর মূল্যে আমার থাকতেছে আইসিটি জি জি সেক্টর জি ছাড়া আমাদের এই লেভেলে যাওয়ার কোনো উপায় নেই। যে আমরা এখন দেখেন প্রত্যেকেই আলাদা, আবার প্রত্যেকে সমন্বয় করে আমাদেরকে কাজ প্রত্যেকে করতে আবার হবে। তো রাইট আমি রাইট একটু সাবু ভাইয়ের কাছে আসছি। আপনি তো আমরা যে দেখেছি রিটেল ব্যাংকিংয়ে বাংলাদেশে প্লাস্টিক মানি কিন্তু খুব জনপ্রিয়। প্রত্যেকটা ঈদেই উৎসবে আমরা দেখেছি প্লাস্টিক মানি কিন্তু ব্যাপক প্রচলন হচ্ছে, এবং আমরা দেখেছি এটা সাপ্লাই চেইন প্রোডাকশন ইকোনমিকে অনেক বেশি প্যাট্রোনাইজ করছেন, এবং যে কাস্টমার যিনি আপনার কনজিউমার তিনি কিন্তু সঠিক সময়ে কনজিউম করতে পারছেন, পরবর্তীতে তিনি আপনার কিস্তিতে হোক পেমেন্টটা আপনার দিচ্ছেন, এবং এই প্লাস্টিক মানি আপনার রিটেল ব্যাংকিংয়ে এখন সবচেয়ে বেশি প্রয়োজন। তো আপনারা এই দিকে এখন কতটুকু নজর দিচ্ছেন? সাবু ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, জি প্লিজ। ধন্যবাদ জসিম ভাই। আপনারা জানেন যে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ইবিএল একটা আইটি বেসড ব্যাংক। জামিন ভাই যেটা বলছিলেন যে ব্যাংক হোক, এনজিও হোক, অথবা এমএফআই বা এমএফএস যাই বলেন না কেন, প্রত্যেকের তার নিজ নিজ জায়গা থেকে আইটিতে সাউন্ড হইতেই হবে। আইটিতে যদি সাউন্ড না হয় তাহলে প্রবলেম হবে, সে ইনক্লুসিভ ব্যাংকিং বা সাপোর্ট দিতে পারবে না, তার অপারেটিং কস্ট সে কমাতে পারবে না, তার সিকিউরিটি সে ওইভাবে বজায় রাখতে পারবে না। তো এই সমস্ত দিকগুলোকে বিবেচনায় রেখে আপনি জানেন যে বাংলাদেশের যে সমস্ত ব্যাংকগুলো প্লাস্টিক মানির ব্যবস্থা করেছে, আই মিন কার্ড ব্যবস্থা করেছে, তার মধ্যে আমি দাবি করে ইবিএল এর পক্ষ থেকে বলতে পারি যে ইবিএল এর যে ক্রেডিট কার্ড আছে, এই ক্রেডিট কার্ড আমাদের দেশে এবং দেশের বাইরে যারা আমাদের হয়তো আপার লেভেল বা রিচ বড়োয়ার আছে, তারা আমাদের এই কার্ডটা ব্যবহার করেন স্বাচ্ছন্দ্যে, এবং দেশের বাহিরে এটাকে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করেন। কারণ হচ্ছে এই কার্ডটা আনইন্টারেক্টেড ভাবে ইজিলি ইউজ করা যায়, যেমন ফ্রেন্ডলি ইউজ করা যায়, তেমন আনইন্টারেক্টেড সার্ভিসটা পাওয়া যায়, যার ফলে আমরা হয়তো পোর্টফোলিওর দিক থেকে খুব বড় পোর্টফোলিও আমাদের কার্ড ডিভিশনে নাই, বাট একেবারে কমও না, আমি বলবো যে বেশ ভালো একটা অ্যামাউন্টে আছে। কিন্তু এর ইউজার যদি বলেন এবং কার্ডধারীদের নাম্বার যদি বলেন, এবং যারা তাদের ম্যাক্সিমামের পকেটে দেখবেন যে হয়তো ইবিএল এর একটা কার্ড আছে যিনি দেশে ব্যবহার করছেন। সুতরাং এই দিক থেকে জামিন ভাই যেটা বলতেছিলেন, আমি তার সঙ্গে একটু সুর মিলায় বলতে চাই যে বাংলাদেশ যেমন ধরেন বর্তমানে সারা বিশ্বে যে সমস্ত দেশ রয়েছে তার মধ্যে আয়তনের দিক থেকে বাংলাদেশের অবস্থান হচ্ছে প্রায় 97তম দেশ। পপুলেশনের দিক থেকে যদি বলেন বাংলাদেশের অবস্থান প্রায় 8তম দেশ। পাশাপাশি আমরা যে বাঙালি বীরের জাতি, আমরা যে পরিশ্রমী, আমরা যে আমাদের দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতা দিয়ে বিভিন্ন সময় প্রমাণ করেছি, তারই ফলশ্রুতিতে আমরা সারা বিশ্বে ফুড প্রোডাকশনে 11তম পজিশন, যেখানে আয়তনের দিক থেকে আমাদের 97তম পজিশন, বাট ফুড প্রোডাকশনে আমাদের 11তম পজিশন। আজকে সারা বাংলাদেশে বছরে প্রায় 5.5 কোটি মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন হয়, যার মধ্যে প্রায় 4 কোটি মেট্রিক টনই হচ্ছে ধান, এবং আজ প্রায় 17 কোটি লোকের দেশে আজকে আমরা এক পর্যায়ে এসে চাল কিন্তু রপ্তানিও করছি। আজকে আপনি জানেন যে ভেজিটেবলে সারা বিশ্বে আমরা থার্ড প্রোডাকশনে আছি, আর ধান প্রোডাকশনে আমরা থার্ড পজিশনে আছি, মৎস্য উৎপাদনে আমরা 4র্থ পজিশনে, যদি প্রাকৃতিক মৎস্য বলেন তাহলে থার্ড পজিশনে আছি। আমাদের দেশটা যেভাবে এগিয়ে যাচ্ছিল, আপনি স্যাটেলাইটের দিকে যদি যান, আমরা সারা বিশ্বে 54তম দেশ হিসাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট আকাশে উৎক্ষেপণ করছি। জি সাবু ভাই, হ্যাঁ আমরা বুঝতে পারছি যে আমরা ডেভেলপমেন্টের যে লক্ষ্যমাত্রা
সেই পথে আমরা এগোচ্ছি এবং আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। আমাদের সময় একটু কম, এবং আমি একটু এই ফারমিনা আপার কাছ থেকে একটু আলোচনা করে আমরা আজকে অনুষ্ঠানটা শেষ করব। জি আপা শুনতে পাচ্ছেন? হ্যালো, জি জি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে আমরা জানেন যে আমরা যে টেকসই যেটা সাবু ভাই একটু আগে বললেন যে আমরা সব কিছুতে কিন্তু আমাদের ইকোনমি কিন্তু গ্রো করছে, একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল কিন্তু আমাদের রয়েছেন এবং এই টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকারের যে কর্মসূচিগুলো গ্রহণ করা হয়েছে, যে 17টি কর্মসূচি, তার মধ্যে বাংলাদেশ গ্রহণ করেছে 16টি। সেই 16টি কর্মসূচি যদি বাস্তবায়ন করতে চান তাহলে কিন্তু আপনার প্রান্তিক জনগোষ্ঠীর যে দীর্ঘমেয়াদী চাহিদা পূরণ এবং সকল মানুষের, নট অনলি প্রান্তিক জনগোষ্ঠী, সকল মানুষের দীর্ঘমেয়াদী চাহিদা পূরণটাই হচ্ছে টেকসই উন্নয়নের মূল লক্ষ্য। সেই চাহিদাটা কিন্তু এখন গ্যাপিং হয়ে গেছে। আপনারা কিন্তু এমএফআই দীর্ঘদিন থেকেই, মানে একদম শুরু থেকেই মূল মানুষের যে আপনার সাস্টেনেবল ডেভেলপমেন্ট এটা নিয়ে কাজ করছেন এবং সেটা কিন্তু এখন জাতিসংঘের গোল এবং বাংলাদেশের গোল হিসেবে কিন্তু নতুনভাবে যুক্ত হয়েছে এবং এমএফআইগুলো প্রথম থেকে কিন্তু এই কাজটা করে আসছে। এইখানে এখন আপনারা কি ধরনের কর্মসূচি নিয়েছেন? আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানবো, সেটা হচ্ছে আপনারা ক্ষুদ্র ঋণের বাহিরেও আপনার শিক্ষা, স্বাস্থ্য, টেকনোলজি, তারপরে হচ্ছে আপনার প্রশিক্ষণ, এই ধরনের আপনার কাজ এখন আপনারা করছেন। তো এই বিষয়গুলো যদি বলেন, এরপরে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে যাব। থ্যাংক ইউ সো মাচ আবার ফ্লোর দেওয়ার জন্য। ইউর রাইট, বিফোর ইভেন এসডিজিজ আসার আগে তো আমরা এমডিজিজ নিয়েও যে কাজ করেছি, উই হ্যাভ বিন হেল্পিং মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশনরা, উই মানে অ্যাজ ইন শুধু বুড়ো না, আমরা সবাই কিন্তু এই গোলগুলো অ্যাচিভ করার পিছে সবাই অনেক বড় একটা রোল আই থিঙ্ক প্লে করে থাকি। এমএফআই বলেন, ব্যাংকিং সেক্টর বলেন, এনি অফ দেম, বাট পার্টিকুলারলি এমএফআই সেক্টর থেকে আমরা যেটা করছি অ্যাপার্ট ফ্রম মাইক্রোফাইন্যান্স, সেটা হচ্ছে যে আমরা ওয়াটার অ্যান্ড স্যানিটেশন নিয়ে অনেক কাজ করছি। water.org এর সাথে একসাথে কাজ করছি, আমরা হাইজিন নিয়ে কাজ করছি, আমরা মেনস্ট্রুরাল হাইজিন নিয়ে কাজ করছি, আমরা রেমিটেন্স সার্ভিসেস প্রোভাইড করি আমাদের প্রত্যেকটি শাখার থ্রুতে। তার মানে হচ্ছে ইউনিয়ন, গ্রাম পর্যায়েও তারা তাদের রেমিটেন্স নিজ হাতে মানে তাদের কাছে পৌঁছে যাচ্ছে। আমরা রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই দিচ্ছি বেশ কিছু কমিউনিটিতে, যেখানে প্রপার পিওর ড্রিঙ্কিং ওয়াটার তারা পাচ্ছে। আমরা আরো কাজ করছি অপরচুনিটি ইন্টারন্যাশনালের সাথে একটা হেল্প প্রোগ্রাম নিয়ে, যেখানে ফ্রি অফ কস্ট আমাদের অনেক ভলেন্টিয়াররা ট্রেনিং পাচ্ছে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে। তারা আবার যেটা করছে, এই ট্রেনিং গুলো পেয়ে একদম বেসিক হেলথ কেয়ার যেটা বলা হয়, এই বেসিক হেলথ কেয়ারের কিছু কিছু অ্যাডভাইসেস তারা মহিলাদেরকে দিয়ে থাকে। স্পেশালি প্রেগনেন্সি রিলেটেড যে অ্যাওয়ারনেস গুলা, ডায়াবেটিস বলেন, বেসিক যে যত হেলথ প্রবলেম গুলো গ্রামের মানুষগুলো ফেস করে থাকে, যা তারা যেটা আইডেন্টিফাইও করতে পারে না, এন্ড দেন দেখা যায় যে উইদাউট বেসিক ল্যাক অফ নলেজ এন্ড একটু হেলথ কেয়ারের কারণে কিন্তু তারা এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। তো ওই জায়গাটাকে টাচ করার জন্য, ওই গ্যাপটাকে ফিল করার জন্য আমরা ওখানে অপরচুনিটি হেলথের সাথে কাজ করছি। আমরা বুড়ো বাংলাদেশ থেকে একটা হেলথ কেয়ার সেন্টারও স্টার্ট করেছি। আমরা পাইলট হিসেবে টাঙ্গাইলে একটা স্টার্ট করেছি, যেখানে খুবই অল্প টাকাতে ডায়াগনস্টিক সেন্টার প্লাস একটা মহিলাদের জন্য, তারা যদি প্রেগনেন্ট থাকে তাদের A to Z ডেলিভারি পর্যন্ত যত ধরনের হেল্প লাগে, যত ধরনের গাইডেন্স লাগে, সবকিছু দেওয়ার জন্য একটা হেলথ ক্লিনিক করেছি। We plan to make a big hospital, আমরা যেটার জন্য অলরেডি কাজ শুরু করেছি, যেখানে ডেফিনেটলি as low cost possible আমরা সেবা দেওয়ার চেষ্টা করব। along with that আর কি করছি আমরা ফিনান্সিয়াল লিটারেসি নিয়েও কাজ করছি। তো আমরা যখন মহিলাদেরকে ঋণ দিচ্ছি, আমরা জানি যে তারা বুক কিপিংটা কিন্তু পারে না। তারা কিন্তু ভাবে যে যেই টাকাটা নিয়ে আমি আমার জিনিসপত্র কিনছি দোকানে, ফর এক্সাম্পল মুদির দোকানে, আমি যা বিক্রি করে টাকা পাচ্ছি সেটাই হয়তো আমার লাভ, বাট আসলে যে তা না। ফিনান্সিয়াল লিটারেসি যে বিষয়টা, সেটাও আমরা অ্যাড্রেস করছি মাস্টার কার্ডের হেল্পের থ্রুতে। আমরা নিজেরাও ফাইন্যান্স করছি, মাস্টার কার্ডের হেল্পও করছি। water.org এর যে কাজটা, আমরা ট্রেনিং প্রোভাইড করছি মহিলাদেরকে, তাদেরকে বুঝাচ্ছি যে
কেন হাইজিনিক ওয়াটার দরকার, কেন একটা গোসলখানা দরকার, কেন একটা টয়লেট দরকার। এটা জাস্ট একটা ফ্রি ট্রেনিং দিচ্ছি সারাদিন ধরে তাদেরকে, তাদের ফ্যামিলি সহ এসে তারা লাঞ্চ করে পুরো বিষয়টা একটা ওয়ার্কশপের মাধ্যমে তাদেরকে বোঝানো হচ্ছে। তারপর ওখানে আমাদের লোকাল ইউএনও অফিসার ওনারাও থাকেন। তারপর যদি তারা ইন্টারেস্টেড হন, আমরা যদি তাদেরকে রিচ করে থাকতে পারি ওই ওয়ার্কশপের থ্রুতে, তারপর কিন্তু তারা আমাদের কাছ থেকে এই ঋণটাও নিচ্ছে, এই ঋণ নিয়ে তারা ইনস্টলমেন্ট করছে। দ্য গুড পয়েন্ট ইজ আজ পর্যন্ত আমরা যাদেরকে এই ওয়ার্কশপে নিয়ে এসেছি অলমোস্ট 99.9% মানুষ এই ঋণ নেওয়ার জন্য আবার ফেরত এসেছে। 99.9% ইনস্টলেশনও করেছে, এবং আল্লাহর রহমতে আমরা যেটা একটা রিসার্চ করে দেখেছি যে তাদের মেডিকেল এক্সপেন্সেস কমে গেছে, তাদের হেলথ বেটার হয়েছে। সো দের আর লট অফ, এটা একটা পুরো একটা ইম্প্যাক্ট স্টাডি আছে। তো এইভাবে বিভিন্ন ভাবে আমরা এসডিজি কেও হেল্প করছি, সাস্টেইনেবল হওয়ারও চেষ্টা করছি, এন্ড এমএফআই ছাড়াও আমরা এই বিভিন্ন বিষয়ে কাজ করছি। আমরা প্রবাসী পরিবারকে ঋণ দিচ্ছি, বিদেশে যাওয়ার জন্য, রেমিটেন্স আনার জন্য, ল্যাপটপ কেনার জন্য ঋণ দিচ্ছি। সো আই ক্যান গো অন ফর আ ভেরি লং টাইম, বাট ইয়েস আমরা মাইক্রো ফাইন্যান্সের বাইরেও এই কাজগুলো করার চেষ্টা করছেন। জি ফারমিন আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাবু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপরে আমরা আমাদের গেস্ট জামিন চৌধুরী, জামিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে যারা দর্শক আমাদের ফেসবুক লাইভে ছিলেন, ইউটিউবে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন, আপনাদেরকে সবাইকে আবারও আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।